নিউমেরিক্যাল টেকনিকের ল্যাবে আমরা বেশ কিছু টপিক অলরেডি কভার করেছি, যেমন হচ্ছে আপনার বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন, এরপরে আর কোনটা করানো হয়েছে, মডিফাইড নিউটন র্যাপসন, আর হচ্ছে ফলস পজিশন। নেক্সট হলো ম্যাথল্যাবের একদম শুরুর দিকে ক্লাসে আমরা বেসিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে কোডিং কিভাবে করতে হয় এগুলো আপনাদেরকে বলা হয়েছে। তো প্রেজেন্টেশন আপলোড করার কথা ছিল হচ্ছে তিনটা প্রেজেন্টেশন অলরেডি আপলোড করা হয়েছে। এমন কয়জন আছেন একটু হাত তুলবেন? তিনটাই অলরেডি রান। আপনাদের কি তিনটা না চারটা, কয়টার কথা বলেছিলাম? মিনিমাম তিনটা, আর এমনিতে নর্মালি যারা পারবে তাদের চারটা করার কথা ছিল। ওকে, আচ্ছা আমি একটু বলে নেই আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারে কিছু ফিডব্যাক আছে, যেটা আমি হচ্ছে লাস্ট ক্লাসে অর্থাৎ আপনাদের সাথে ল্যাবের লাস্ট ক্লাসে শেয়ার করবো মনে করেছিলাম। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এক্সামের আগে, ল্যাব টেস্টের আগে আজকের ক্লাসটাই হচ্ছে ল্যাবের লাস্ট, ঠিক আছে? তো আমি ওভারঅল আপনাদেরকে যা যা আর কি ল্যাবে করানো হয়েছে এটার তো আগেও একবার ফিডব্যাক দিয়েছিলাম, মানে সামারি করেছিলাম, আজকে আরেকবার করবো। অ্যাট দ্য সেম টাইম আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনের যে ফিডব্যাকগুলো ডিপার্টমেন্টাল আদার্স ফ্যাকাল্টি মেম্বার্সরা দিয়েছেন, প্লাস আমার থেকেও এসেছে, ওগুলো সব কিছু একসাথে একটু শেয়ার করে দিব। সেটা হলো আপনাদের স্লাইডের ব্যাপারে আমি বলেছিলাম স্লাইড প্রিপারেশনে কিছু প্রবলেম আছে। স্লাইড হচ্ছে অনেকেই ব্যাকগ্রাউন্ড চুজ করছেন বেশি, মানে এমন ডার্ক কালার, যেটার কারণে আপনাদের স্লাইডটা দেখতে খুব একটা সুন্দর দেখায় না, প্লাস হচ্ছে আপনাদের ফোকাস যখন প্রেজেন্টেশন দিচ্ছেন ফোকাস চলে যায় অডিয়েন্সদের আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর। তো ব্যাকগ্রাউন্ডটা বেশি কামসি করা যাবে না, আমরা মানে এমন কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করব না যেখানে আমার কন্টেন্টের তুলনায় ব্যাকগ্রাউন্ডের দিকে ফোকাস চলে যাবে, ঠিক আছে? তো আমাদের অনেক সময় আপনারা যে ভুলটা করে ফেলছেন, ধরেন একটা টপিকের উপরে প্রেজেন্ট করছেন, ওই টপিক দিয়ে সার্চ করে আপনারা হচ্ছে টেমপ্লেট ডাউনলোড করে নেন, অথবা অনেকে ক্যানভাতে করছেন, করার ফলে যেটা হয় আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ দেখা যায়। আর আপনারা যখন হচ্ছে ওই মানে কালার চুজ করছেন লেখার জন্য, তো ওই কালারটা হচ্ছে খুবই কেয়ারফুলি চুজ করতে হবে। এট দ্য সেম টাইম আপনি যখন লিখছেন লেখার যে আপনার প্যাটার্নটা, যে কোনো একটা ফন্ট চুজ করে লেখা লাগবে। একই স্লাইডে মাল্টিপল ফন্ট ইউজ করা যাবে না। যদি আপনি চান টাইমস নিউ রোমান দিয়ে করবেন তাহলে একদম A to Z আপনাকে টাইমস নিউ রোমান রাখাটাই বেটার, ওকে? আর যদি হলো আমার কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে বা আমি হচ্ছে টাইটেলগুলোকে বোল্ড করে দিব, ওইটা নিচে আন্ডারলাইন করা বা হচ্ছে আপনার মানে ইম্পর্টেন্ট কোনো লেখা মাঝখানে হুটহাট একটু আন্ডারলাইন করবেন না, ওইটাকে খুব বেশি চাইলে বোল্ড করে রাখতে পারেন। আর স্লাইডে যে টাইটেলগুলো থাকে সেটাকে আপনি বোল্ড করে আন্ডারলাইন করতে পারেন, এটাতে কোনো আপত্তি নাই। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমামের স্লাইডেই আর কি আমরা জিনিসটা দেখেছি, সেটা হলো আপনার স্লাইডে প্রচুর ইনফরমেশন A to Z একদম লিখে রাখছেন, লিখে রেখে ওনারগুলো ওইটা দেখে অনেকেই আছেন, সবার কথা বলছি না, অনেকে আছেন জাস্ট রিডিং করে যাচ্ছেন, ঠিক আছে? এই কাজটা হচ্ছে প্রেজেন্টেশনের সময় করা যাবে না। কারণ প্রেজেন্ট করার অর্থটা কি, যে আপনি একটা টপিককে সবার সামনে এসে উপস্থাপন করছেন, তাই না? সুতরাং সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বুলেট পয়েন্টগুলো আপনি প্রেজেন্টেশন স্লাইডে লিখে রাখবেন, আর সামনে এসে হলো ওই বুলেট পয়েন্টটাকে আপনি এলাবোরেটলি এক্সপ্লেইন করবেন। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার সামনে যদি একটা এমন স্লাইড থাকে যেটা দেখে আপনি করে নিতে পারছেন, তাহলে আমার মানে কি দরকার আপনার প্রেজেন্টেশন শোনার, তাই না? আমি তো স্লাইড দেখেই করে নিতে পারবো। তো এই কাজগুলো হচ্ছে ইন ফিউচার করা যাবে না, যেহেতু আপনারা একদম মানে প্রেজেন্টেশন নতুনই তো দিচ্ছেন, তাই না? এরকম মানে খুব একদম শিখে গেছেন এমন পারদর্শী মনে একটু কমই আছে, কয়েকজন বেশ ভালো প্রেজেন্ট করছেন, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। এনিওয়েজ, আর আরেকটা ব্যাপার হলো আমরা যখন প্রেজেন্টেশনটা দিব তখন ভয়েস সবসময় সেম পিচে রাখা যাবে না, একটু আপ ডাউন করতে হবে। যেমন আমি হলো ধরেন আজকে গস সিডাল মেথডটা পড়াচ্ছি, তো আমি আদার্স মেথডের নামগুলো যখন বলবো তখন আমি র্যান্ডম বলে যাচ্ছি। আপনাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে বাইসেকশন মেথড, ফলস পজিশন, নিউটন র্যাপসন এগুলো স্টাডি করানো হয়েছিল। আজকের ক্লাসে আমি হচ্ছে গস সিডাল মেথডটা নিয়ে এক্সপ্লেইন করবো। তো যেটা আমার মেইন ফোকাস, সেই ওয়ার্ডটার উপর আমাকে একটু এমফাসাইজ করতে হবে। আর অনেকের প্রেজেন্টেশনে আমি যে জিনিসটা ফিল করেছি যে আপনারা হচ্ছে পুরো লাইনটাকে বা হলো গিয়ে পুরো জিনিসটাকে একইভাবে উপস্থাপন করে যাচ্ছেন। এতে করে হয় কি, যে ধরেন আপনার এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনগুলো বা আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন কোথায়, এটা হচ্ছে সবার সামনে উঠে আসে না। সুতরাং নেক্সট টাইম মাথায় রাখবেন যে আমার যেখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলোতে আমি একটু এমফাসাইজ করবো,
ওকে, একটু ভয়েসটা আপনাকে আপ ডাউন করতে হবে, একইভাবে হচ্ছে হোল প্রেজেন্টেশন দেওয়াটা ঠিক না। এটা একটা গেল। নেক্সট হচ্ছে আমাদের অনেকেরই কমন একটা মিস্টেক, যেমন লাস্টে আমার রেগুলার 15 আর 14 ব্যাচের প্রেজেন্টেশন দিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পেন ড্রাইভে স্লাইড আনে না। কেন আনে না? কারণ অনেকের ধারণা যে পেন ড্রাইভ অনেক সময় কানেক্ট করলে শর্টকাট হয়ে যায়, কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লাইড ম্যান্ডেটরি পেন ড্রাইভে অবশ্যই নিয়ে আসবেন, কারণ ফুল গ্রুপে আপনারা 3 থেকে 4 জন থাকেন, রাইট? যখন একটা গ্রুপ প্রেজেন্টেশন হয়, তো 3-4 জনের মধ্যে একজনের কাছেও পেন ড্রাইভ নেই এমন কিন্তু হওয়ার চান্সেস একদমই নাই, 0%। তো ওরকম যে কোনো একজনের পেন ড্রাইভে রাখবেন। আর হোয়াটসঅ্যাপে হচ্ছে রাখবেন না, হোয়াটসঅ্যাপে কিন্তু প্রফেশনাল কোনো কিছু না, মানে আপনি ফ্যাকাল্টির সামনে হোয়াটসঅ্যাপ ওপেন করছেন, ওইখান থেকে ডাউনলোড করছেন, এই জিনিসগুলো কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। তো আমরা কি করতে পারি, ব্যাকআপ রাখার জন্য আইদার গুগল ড্রাইভে অথবা হচ্ছে ইমেইলে যে কোনো একটা ফ্রেন্ডকে সেন্ড করে রাখেন, কিংবা আপনি সব ফ্রেন্ডকে একসাথে হচ্ছে সেন্ড করে রাখেন। কারণ অনেক সময় হয় কি, ধরেন একজন মেইল লগ ইন করতে যে পাসওয়ার্ড ভুলে যাচ্ছে, ওইখানে আবার টাইম নষ্ট হয়। তো এই কাজগুলো হচ্ছে আমরা পরবর্তী সময় আর করবো না, সবাইকেই পাঠিয়ে রাখেন যে কোনো একজনের সাথে লগ ইন করে হচ্ছে ডাউনলোড করে নেন। এটা কিন্তু ব্যাকআপ প্ল্যান বললাম, কারণ আপনার কাছে হচ্ছে ডাউনলোডেড ফাইলটা থাকা ম্যান্ডেটরি। ইন কেস যদি শর্টকাট হয়ে যায় তখন হচ্ছে আপনি অ্যাজ আ ব্যাকআপ ওইটি ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন। কালকে স্টুডেন্টরা যে কাজ করছিল, 1702 এর প্রেজেন্টেশন হচ্ছে, ওইখানে কিন্তু এমনিতেই নেট কানেকশনটা একটু স্লো থাকে, মানে ব্যান্ডউইথ লো থাকে, এসে ডাউনলোড করার চেষ্টা করছে, মেলাম হচ্ছে না, ওই স্লো হয়ে যাচ্ছে, ইন্টারনেট প্রসেস হচ্ছে, এই করছে সেই করছে, এইগুলা কিন্তু এক্সকিউজ। আমরা প্রেজেন্টেশনের দিন এই ধরনের এক্সকিউজগুলো দেখাবো না। নেক্সট হলো নার্ভাসনেস। আপনাদের একটা প্রেজেন্টেশনের দিন আমি ক্লাসের মনে হয় শুরুতে একটা গ্রুপকে একটু বকা দিয়েছিলাম, বাকিরা দেখলাম নার্ভাসনেসের কারণে ওইদিকে ঠিকভাবে এসে সামনে কথা পর্যন্ত বলতে পারছেন না। আমাদেরকে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এখন আপনাদের সাথে আমি একটা ছোট্ট মানে এক্সপেরিয়েন্স শেয়ার করি। এখনো তো অত বড় মানে ওই পর্যন্ত যান না, ইন ফিউচার যখন মাস্টার্স করবেন, এখন আপনাদের থিসিস বা প্রজেক্টের ক্রাইটেরিয়াগুলো সেট হয় কিভাবে, ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেলে আপনারা কাজ করা স্টার্ট করছেন, এরকম ভাবে হচ্ছে না? তো যখন মাস্টার্সে যাওয়া লাগে তখন হলো আমাদের ইউনিভার্সিটিতে প্রসেস হচ্ছে বিপিজিএস অ্যাপ্রুভ হলে দেন সিএসআর থেকে অ্যাপ্রুভাল লাগে, এরপর আপনি ওই টপিক নিয়ে কাজ করতে পারবেন। তো যখন হলো সিএসআর এর ওই মিটিংটা হয়, কিছু কারেকশন এসেছিল আমার। সেকেন্ড টাইম যখন আমি প্রেজেন্টেশন দিতে গেলাম, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আসার পূর্বে সিনিয়র যে ফ্যাকাল্টি মেম্বার্সরা ছিলেন, অনেকে অনেক ধরনের কমেন্ট করা স্টার্ট করলেন যে এটার নাম এই ধরনের চেঞ্জ আনতে হবে, যদি আমি স্পেসিফিক বিবিআর 1200 দিয়ে রাখি তাহলে যেইগুলো নিয়ে আমি কাজ করব ওই ফিচারগুলো এনসিসি আছে কিনা, মানে আমার উপরে একটা মেন্টাল অনেক প্রেশার এসে গেল একদম। মানে আপনার মনে করেন প্রেজেন্টেশনটা দেওয়ার 5 মিনিটস মতো আগে, তো এখন আমি যদি আপনাদের মতো এরকম নার্ভাস হয়ে যেতাম, ঠিকভাবে প্রেজেন্টটা না করতে পারতাম, সেক্ষেত্রে কি হইতো, আমার এই টপিকটা টোটালি বাদ হয়ে যেত না। আমি ঠিকভাবে উপস্থাপন করতে পেরেছিলাম দেখে কিছুটা কারেকশন আমাকে করে পরবর্তীতে ওইটাকে ফাইনালাইজ করতে হয়েছে, রাইট? সো কোন টিচার বকা দিলে সেখানে আমি নার্ভাস হয়ে যাই আর কথাই বলতে পারবো না, এই ধরনের অ্যাটিটিউডগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর আমরা আপনাদেরকে বকা দিই কি খারাপের জন্য? কারণ প্রেজেন্টেশন খারাপ হলো বা স্লাইড প্রিপারেশনে কোনো মিস্টেক আছে, এগুলো হচ্ছে আপনাদের কারেকশনের জন্যই কিন্তু বকাগুলো দেওয়া হয়, যাতে ইন ফিউচার এই ভুলগুলো আপনারা না করেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো, প্রেজেন্টেশনটা কি আমাদের ইন্ডিভিজুয়াল টাস্ক থাকে না গ্রুপ ওয়ার্ক থাকে? দুই ধরনেরই থাকে না, যেটা আপনারা ফেসবুকে আপলোড করছেন ওইটা থাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক, আর যেটা আপনারা হচ্ছে ক্লাসে এসে প্রেজেন্ট করেন মোস্ট অফ দ্য টাইম ওইটা থাকে হচ্ছে গ্রুপ ওয়ার্ক। সো একটা গ্রুপে অর টিমে আপনি যখন কাজ করছেন, টিমটা কে ফর্ম করে? নিজেরাই করেন, রাইট? সো ওই লাস্ট মোমেন্টে এসে কোনোভাবেই বলা যাবে না যে আমার অমুক মেম্বার কোনো কাজ করে নাই বা সে কোনো এফোর্ট দেয় নাই, এই জন্য আমাদের প্রেজেন্টেশনটা খারাপ হয়েছে, এই ধরনের এক্সকিউজ শো করা যাবে না। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, নেক্সট আরেকটা কথা একটু বলে রাখি। ফর এক্সাম্পল, আপনারা হচ্ছে একটা প্রেজেন্টেশনের মধ্যে 8টা বা 9টা স্লাইড আছে, ঠিক আছে? তো 2-3 জন খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছেন, প্রথম 4টা বা 5টা স্লাইডের প্রেজেন্টেশন একদম আউটস্ট্যান্ডিং, বাকি 3টা হলো একদমই খারাপ হয়ে গেল, সেখানে ওভারঅল ওই গ্রুপের ফিডব্যাক কি আসবে বলতে পারেন? ওই গ্রুপের ফিডব্যাক কিন্তু খারাপ আসবে, কারণ আপনাদের প্রত্যেকের উপরে ওই ইমপ্যাক্টটা পড়বে। যদি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হতো তাহলে আমরা যার মতো তাকে মার্কিং করতাম বা হচ্ছে তার প্রজেক্টটা রান করছে কিনা, কিভাবে আউটপুট আসছে, এই জিনিসগুলো চেক করতাম।
আর যখনই আপনি গ্রুপে প্রেজেন্ট করেন এর অর্থ হচ্ছে অ্যাজ আ টিম আপনি কত সুন্দরভাবে জিনিসগুলোকে উপস্থাপন করতে পারছেন। সো অ্যাজ আ টিম যখনই আপনারা কাজ করবেন কয়েকবার নিজেদের মধ্যে প্র্যাকটিস করে আসবেন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই জিনিসটাতে আপনারা অনেকেই ভুল করে ফেলতেছেন। ফ্যাকাল্টির নাম বলার সময় নামের প্রোনাউন্সিয়েশন ভুল করছেন। এরপরে দেখা যাচ্ছে তাকে এমন ভাবে উপস্থাপন করে ফেলছেন যে সেও আপনার টিম মেম্বার। ওকে, সো এইগুলো হয় হচ্ছে আমাদের নার্ভাসনেসের কারণে, যার জন্য যে কাজটা করতে হবে বাসায় আপনার ফ্যামিলি মেম্বারসদের সামনে হোক ফ্রেন্ডসদের সামনে হোক কয়েকবার প্র্যাকটিস করে আসতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এরকম ভাবে ধর একটা প্রজেক্টের কথা বলি, তো আপনি প্রথমেই হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সানিনা মুশফিক নোভা, টুডে আই এম গোইং টু প্রেজেন্ট মাই থিসিস ওয়ার্ক অর প্রজেক্ট ওয়ার্ক, নেম দিয়ে নামটা বলতে হয়। সো আপনি যদি মনে করেন যে আপনার সুপারভাইজার বা হচ্ছে আপনার যে কোর্স ইনস্ট্রাক্টর তাকে থ্যাংক ইউ দিবেন, তাহলে শুরুতেই বলে নিতে হয় যে বিফোর স্টার্টিং মাই প্রেজেন্টেশন আই উড লাইক টু থ্যাংক মাই কোর্স ইনস্ট্রাক্টর বলে তার নাম দিয়ে স্যার বা ম্যাম মেনশন করতে হয়। For giving me this opportunity for presenting my works in front of the class. Now I'd like to discuss about বলে আপনি টপিকটা স্টার্ট করে দেন। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি ডিরেক্ট টপিকে না যে কারণ এই ধরনের কোডিংগুলোতে ওই স্টোরি টেলিংটা আসলে ডিফিকাল্ট, বাট যখন আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন ওটার ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি থাকে না, যেমন গতকালকে একজন হচ্ছে মিলিটারি রেডার সিস্টেম নিয়ে কাজ করেছিল। সো ওয়াই মিলিটারি রেডার সিস্টেম ইজ ইম্পর্টেন্ট ইন পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, এই ধরনের একটা শর্ট স্টোরি টাইপ বলে দেন হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের কি কি কাজ এখানে আছে বা রেডার সিস্টেমটা কিভাবে ডিটেক্ট করছে এগুলো এক্সপ্লেইন করলো। সো প্রজেক্টটা কিন্তু খুবই সিম্পল একটা প্রজেক্ট ছিল, বাট তার উপস্থাপনটার জন্য ওই গ্রুপটাকে হচ্ছে মোটামুটি বেস্ট প্রেজেন্টার হিসেবে কনসিডার করা হয়েছে। আর আরেকটা জিনিস সেটা হয়েছিল এটা 14-15 মার্চ করা ছিল মনে হয় আলিফদের ওই গ্রুপটা। তো ওদের মানে ক্ষেত্রে যে কাজটা ওরা করেছে সেটা হচ্ছে 4 জন, এখন আদৌ প্র্যাকটিস কয়বার করছে আমরা জানি না, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছিল যে না 4 জন একটু প্র্যাকটিস করে এসেছে, তারপরে কে বলবে এই জিনিসটা হবে সিকোয়েন্সটা ভালো ছিল। ঠিক আছে, আর নামের ক্ষেত্রে ওরা আমাকে দুইটা অপশন দিয়েছিল, ওদের প্রজেক্ট সম্পর্কে আমি আগে থেকে কিছুটা আইডিয়া ছিল আবার। তো দুইটা অপশনের মধ্যে আপনারা কখনোই ওইটাকে নরমাল যে নামটা ওভাবে রিপ্রেজেন্ট করবেন না। যেমন আপনি ধরেন একটা কার্ড তৈরি করলেন যেটা হচ্ছে আপনার অবস্টাকেল অ্যাভয়েডেন্স প্লাস ব্লুটুথ কন্ট্রোল মার্জ করা। সো অবভিয়াসলি আপনি এটাকে যদি ব্লুটুথ কন্ট্রোল কার্ড অথবা হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডেন্স রোবট বলেন এটা একদম কমন একটা ফরম্যাটে পড়ে যাবে। তো ওভাবে না বলে আপনি ওইটাকে ধরেন কোন একটা জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারছেন, ওই ইমপ্লিমেন্টেশনের পরে ওইটার নাম কি হতে পারে এই টাইপের একটা নাম আপনারা মানে শেয়ার করতে পারেন ফ্যাকাল্টিদের সাথে। আরেকটা জিনিস যেমন হচ্ছে আমরা ধরেন এই ফিচারগুলোকে ইউজ করে একটা হুইলচেয়ার কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা ওইটাকে কি বলতে পারি অটোমেটিক হুইলচেয়ার ফর ডিসেবলড পিপল বলা যায় না। তো আমি যখনই নামটা একটু চেঞ্জ করে দিলাম তখনই হচ্ছে আপনার যে অডিয়েন্সটা আছেন তাদের শোনার একটু আগ্রহ জাগে যে আদৌ প্রজেক্টে কি ধরনের কাজটা হয়েছে। আমি যদি সহজেই বলে দিই যেটা অবস্টাকেল অ্যাভয়েডেন্স রোবট অথবা হচ্ছে লাইন ফলোইং রোবট তাহলে এটা কমন প্ল্যাটফর্মে চলে যায়। যেমন ওদেরটাতে নামের কারণেই কিন্তু মূলত হচ্ছে সবাই একটু আগ্রহ জেগেছিল যে আদৌ ওরা কি বলতে চাচ্ছে, প্লাস ওদের একটা স্টোরি দিয়ে ওরা স্টার্ট করেছিল, স্টার্টিংটা মাশাআল্লাহ ভালো ছিল। আর নেক্সট হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট কথা একটু শেয়ার করে রাখি, ওইটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলছি যে যারা একদমই এফোর্ট দেন না তাদের স্লাইডে হচ্ছে মানে চুজ করেন একদম লাস্ট পার্ট ফিউচার ইমপ্লিমেন্টেশন এন্ড কনক্লুশন। সো অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি যদি শুধু সামনে এসে ফিউচার ইমপ্লিমেন্টেশন কি কি হতে পারে আর কনক্লুশন বলে চলে যান তাহলে ফ্যাকাল্টি আপনাকে ওইটার উপরে কিভাবে গ্রেড করবে, রাইট? সো যেভাবে আমাদেরকে জিনিসটা সাজাতে হয় প্রত্যেকের পার্টে আইদার ফ্লো চার্ট অর হচ্ছে আপনার ব্লক ডায়াগ্রাম অর সার্কিট ডায়াগ্রাম যে কোনো একটা টেকনিক্যাল পার্ট রাখতে হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, নেক্সট হলো গতকাল সেন্সর নিয়ে স্টুডেন্টরা কাজ করেছিল। তো সেন্সরের মধ্যে পিআইআর সেন্সর, এটার নাম কি সবাই শুনেছেন? হ্যাঁ, পিআইআর সেন্সরকে অনেকেই বলতেছে আরআইপি সেন্সর। যে প্রেজেন্ট করছে ওই পার্টটা একবার বলে নাই 2 থেকে 3 বার, পরবর্তীতে আমি বকা দিয়ে আবার এই সেন্সরের নামকে পড়াইলাম, তারপরে যে আরেকবার হচ্ছে আবার আরআইপি সেন্সর বলতে যাচ্ছে। আরআইপি মানে কি? রেস্ট ইন পিস। আর পিআইআরটা কি? একটা সেন্সর। তো আপনি যে জিনিস নিয়ে ডিল করছেন নট নেসেসারি আপনি ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার, যদি ওই সেন্সর রিলেটেড কোনো কিছু আপনার স্লাইডে ইনক্লুডেড থাকে দ্যাট মিন্স আপনাকে ওই হোল মানে সেন্সর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে হবে। বোঝা গেল? আচ্ছা,
নেক্সট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সাইডে একটা প্রবলেম বলেন বা সুবিধা বলেন, টেকনিক্যাল টার্ম হলো অনেক বেশি। তো টেকনিক্যাল টার্মের কোনো অ্যানসার যদি আপনার সঠিক জানা না থাকে, ডিরেক্ট বলে দিবেন স্যার বা ম্যাম আমি এটা সম্পর্কে জানি না। ওইটাকে নিয়ে বানায় এডিট করে সেদিক করে উল্টাপাল্টা কোনো অ্যানসার দেওয়াটা ঠিক না। বুঝাইতে পারলাম? অনেকে ধরেন একটা সেন্সর বা ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং সম্পর্কে জানেন না, ডিরেক্ট বলে দিবেন আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস সেন্সর, আমি হচ্ছে নেক্সট টাইম এটা সম্পর্কে জেনে আসবো। কিন্তু যদি ভুল বলে সেক্ষেত্রে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, কারণ আপনি চাইলেও একটা সেন্সরের যদি জানা না থাকে অ্যান্সার করতে পারবেন না। ক্লিয়ার? ওকে। নেক্সট হলো অনেকের একটা ইয়ে আছে যে আমি তো ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে আরডিনো সম্পর্কে আমার আইডিয়া নাই। যদি আপনার আরডিনো সম্পর্কে আইডিয়া নাই থাকে, কেউ তো আপনাকে ফোর্স করে নাই আরডিনো দিয়ে প্রজেক্ট করতে, রাইট? আর যদি আপনি আরডিনো দিয়ে প্রজেক্ট করেই ফেলেন, তাহলে যেই জিনিসগুলো আপনার হচ্ছে ওই প্রজেক্টের সাথে রিলেভেন্ট, আপনাকে একদম এ টু জেড আইডিয়া নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস, যে জিনিস জানেন না সেটা কখনো স্লাইডে লিখবেন না। আর স্লাইডে হচ্ছে টিচাররাও জানে যে কোথা থেকে কোয়েশ্চেন করতে হয়, ঠিক আছে? সো আপনি যখন এই জিনিসটা স্লাইডে ইনক্লুড করছেন, এর অর্থই হলো আপনি হলো এই জিনিসটা সম্পর্কে জেনে এসে লিখছেন, আমরা ধরে নেই। সুতরাং যখন আমরা কোয়েশ্চেন করব, যদি অ্যানসার দিতে না পাই, ওইটার একটা ব্যাড ইমপ্যাক্ট পড়ে। নেক্সট হলো এখন সবারই একটা কমন ইস্যু যেটা দেখা যাচ্ছে যে আপনারা কোনো না কোনো ভাবে আইওটি এই ওয়ার্ডটা স্লাইডে দিচ্ছেন, তারপরে হচ্ছে অটোমেটিক কন্ট্রোল, দেন হলো গিয়ে আরেকটা কি জানি দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই সিস্টেম, এই কথাগুলো হুটহাট করে স্লাইডে লিখে দিচ্ছেন। আইওটি মানে কি বোঝেন সবাই? ইন্টারনেট অফ থিংস। এখন ইন্টারনেট অফ থিংস এটা বলতে কি বোঝায় এই জিনিসটা না জেনে আমি একটা নরমাল প্রজেক্ট, এখানে আমার অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স রোবট টাইপের একটা প্রজেক্ট করলাম, যে আমার হচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করা আছে, ডিসটেন্স মেজার করছে, এটা থেকে আউটপুট দিচ্ছে। এর সাথে কি আইওটি কোনো রিলেশন আছে? আইওটি কিন্তু কোনো রিলেশন নাই। সো আমরা কোন ধরনের সেন্সর ইউজ করছি, ওইখানে ওয়াইফাই মডিউল যদি আমার ব্যবহার করা না হয়ে থাকে, তাহলে কিন্তু আমি হচ্ছে হুটহাট করে ওয়াইফাই মডিউল রিলেটেড, আইওটি রিলেটেড এইসব কথা স্লাইডে লিখতে পারবো না। তাতে করে যেটা হচ্ছে যে আপনার প্রজেক্টের সাথে স্লাইডের একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, তো ওইখান থেকেও কিন্তু এগুলো ইস্যু রেজ হয়। আবার আপনি ধরেন বলেন স্মার্ট গার্ডেনিং সিস্টেম। এখন স্মার্ট গার্ডেনিং সিস্টেম বলতে আমরা কি বুঝবো, যে ওইটা হচ্ছে নিজে থেকে সবকিছু ডিটেক্ট করে আপনার যখন যেটা দেওয়ার দরকার পড়বে ওগুলো দিয়ে দিবে, এরকম ভাবে জিনিসটা হবে না। তো আপনি যদি ম্যানুয়ালি ওইটাকে কন্ট্রোল করেন, তাহলে এটা স্মার্ট মনিটরিং সিস্টেম হবে? হবে না। সো নামের সাথে কাজের মিল আছে কিনা এই জিনিসটা আমাদের টেকনিক্যাল প্রেজেন্টেশনে একদম শুরু থেকে মেইনটেইন করতে হয়। সবাইকে কি বোঝাতে পারলাম এই কথাগুলো? আচ্ছা, এই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আজকের পরে আপনাদের সাথে আমি আদৌ কোনোদিন ক্লাস পাবো কিনা আমার কোনো আইডিয়া নেই, আপনাদের অনলাইন। সুতরাং প্রেজেন্টেশন তো আর আমি ক্লাস নিচ্ছি কি নিচ্ছি না এর উপর ডিপেন্ড করে আটকায় থাকবে না, রাইট? আপনাদের নেক্সট হচ্ছে আরো প্রেজেন্টেশন দিতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা একজন ফ্যাকাল্টি বা দুইজন ফ্যাকাল্টি এসে আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি, সামনের দিনগুলোতে ফুল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি উপস্থিত থাকবেন। তো সেখানে হচ্ছে আপনাকে সবকিছু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে জিনিসটা আগাতে হবে। ফর এক্সাম্পল, আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছেন, ধরেন আপনার ডিসি মোটরের কোনো কাজ আছে অথবা স্টেপার মোটরের কাজ আছে, তো তখন কি আপনি বলবেন যে এটা আমার কোর্সের সাথে রিলেভেন্ট না, এটা আমি স্টাডি করে আসি না? কোনো টিচার যদি আপনাকে কোয়েশ্চেন করে বসে, তখন কি আপনি বলতে পারবেন যে স্যার বা ম্যাম এটা তো আমার এই কোর্সের পড়ানো, এর জন্য আমি জানি না? এটা কিন্তু বলা যাবে না। সুতরাং আমাকে কি করতে হবে, যদি আমি ইলেকট্রনিক সার্কিট 1 এর প্রজেক্টও করি বাট স্টিল আমার মোটরের কোনো কানেকশন থাকে, তখন আমাকে ওই জিনিসটা জেনে আসতে হবে। আবার আমি যদি এনার্জি কনভার্সন 1 এর প্রজেক্ট করি, এরপরও আমার যদি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কোনো একটা পার্ট এখানে কানেক্টেড থাকে, ওই ইলেকট্রনিক সার্কিটে ছিল আমাদের বলে এটাকে বাদ দেওয়া যাবে না, আমাকে ওই ফুল প্রসেসটা জেনে আসতে হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপরে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের পার্ট নিয়ে একটু বলে দেই ডিটেইলসে, যে যদি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কানেকশন থাকে তাহলে ক্যাপাসিটরকে কেন ইউজ করা হয়? ওয়ালাইকুম আসসালাম। এরপরে ওইখান থেকে 4টা হচ্ছে ডায়োডের পরিবর্তে 2টা ডায়োড ব্যবহার করে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের আউটপুট পেতে পারি কিনা, বা তখন হচ্ছে সেন্টার ট্যাপের একটা কনসেপ্ট চলে আসে। সেন্টার ট্যাপ জিনিসটা কি, সেন্টার ট্যাপের সাথে আপনার নরমালটার ডিফারেন্স কোথায়, অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু ওই একটা পোরশন থেকে চলে আসতেছে। এখন আপনাদের নেক্সট আরো কিছু প্রশ্ন করা হয় ইনভার্টারের কাজ কি, ঠিক আছে? ইনভার্টারের কাজ কি এটা আমাদেরকে একটু ডিটেইলসে জেনে রাখতে হবে। এরপর আমি যদি ট্রান্সফরমার রিলেটেড কোশ্চেনে যাই, এক ট্রান্সফরমার থেকে কিন্তু সুইচ করতে
আপনাকে ওই বেসিক গুলো জেনে আসতে হবে। এগুলো কেন শেয়ার করছি, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলি যে যেই কোর্সে শুধু ওইটুকুর উপরে আমরা ফোকাস থাকি, এটা তখনই হয় যদি আমরা মনে করি যে আমরা বেশি একটা ডিফিকাল্ট করব না, মোটামুটি একটা প্রজেক্ট আসলে আমরা এটাকে অ্যাপ্রুভ করব যেটা একটা কোর্সের প্রজেক্ট, এই ধরনের যদি আমাদের সেটআপ থাকে তখন আমরা ওইগুলোকে নিয়ে এত পেঁচাই না। কিন্তু যদি আপনি লজিক্যালি চিন্তা করেন একটা প্রজেক্টের এ টু জেড আপনাকে হচ্ছে জেনে আসতে হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন ডেতে ফুল কনফিডেন্টলি আপনাকে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। আমার একটা ক্লাসে আমার জিনিসটা খুবই মানে অকওয়ার্ড সিচুয়েশন আমি করেছিলাম যে সকল স্টুডেন্টরা খুব ভালোভাবে আমার সাথে কথা বলে একদম নির্ভয়ে, তাদেরকেও দেখলাম যে সামনে এসে গলা দেওয়ার কথা বেরোচ্ছে না। এই কাজগুলো করা যাবে না, কারণ প্রেজেন্টেশন মানে হাতি ঘোড়া, এই কনসেপ্ট থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। প্রেজেন্টেশন জিনিসটা কি সেটা আমি একটু আপনাদেরকে আজকে বলি। প্রেজেন্টেশন মানে হলো আপনি ধরেন একটা জিনিসকে কাজ করেছেন, এটা ফ্রেন্ডের সাথে আমরা ছোটবেলায় শেয়ার করতাম না, কিছু একটা বানালে খুব খুশি মনে যে আগে স্কুলের বেস্ট ফ্রেন্ড যেটা ছিল তাকে দেখা গেলে আমাদের শান্তি হতো, তার আগ পর্যন্ত শান্তি হতো না। তো এটা ওয়ান কাইন্ড অফ একটা কিছু বানিয়ে এনে সবার সাথে শেয়ার করা। আপনি যদি নার্ভাসনেসের কারণে যে জিনিসটাকে বানিয়েছেন ওইটা ঠিকভাবে উপস্থাপন নাই করতে পারেন, আমার কি কোনো মানে ওরকম অলৌকিক ক্ষমতা আছে যে আমি বুঝে যাবো যে আপনি আসলে কি করেছেন, তা কিন্তু বোঝা যাবে না। সুতরাং আপনাকেই আমাকে বুঝাইতে হবে, আর আপনার গ্রুপ মেম্বারদেরকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে টোটালি আপনার, যে কতটা এফিশিয়েন্টলি আপনি হলো টিম ওয়ার্ক করতে পারবেন। এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা যখন জবের জন্য যাবেন সিভিতেও ইনক্লুড করতে হবে যে আপনার টিম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কতটুকু ছিল, বা আপনি টিমে কোনো কাজ করেছেন কিনা, ওইটা থেকে আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা। ক্লিয়ার? ওকে, সো এই মোটামুটি এই জিনিসগুলো আপনাদের সাথে বলার ছিল। একটা হচ্ছে স্লাইড বেশি ক্লামজি করা যাবে না। স্লাইডে যদি বুলেট পয়েন্ট ইউজ করেন, ফার্স্ট স্লাইডে 6টার বেশি বুলেট পয়েন্ট হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না। লাস্টের দিকে কথা না বললে একটু ভালো হতো। 6টার বেশি যদি বুলেট পয়েন্ট দেন তাহলে হলো একটা স্লাইডে মানুষের যতক্ষণ ধৈর্য ধরে শোনার একটা টেন্ডেন্সি থাকে ওইটা ব্রেক হয়ে যায়। ওকে, আর এমন কোনো পয়েন্ট আপনি স্লাইডে অ্যাড করবেন না যেটা কিনা আপনি এক্সপ্লেইন করতে পারছেন না। যদি না পারেন এটা স্কিপ করেন, আর যদি আপনার করতে মনই চায় তাহলে ওটা সম্পর্কে জেনে ফুল প্রিপারেশন নিয়ে দেন ইউ ক্যান অ্যাড এনিথিং ইউ লাইক। আর আরেকটা ব্যাপার যে আমি স্লাইডে যেই সম্পর্কে কাজ করছি, মানে আমি প্রজেক্টটা নিয়ে অ্যাকচুয়ালি যেই সম্পর্কে কাজ করছি ওইটা আমার আগে জানা থাকুক বা না থাকুক, আমার কোর্স কারিকুলামে এটা অন্তর্ভুক্ত থাক বা না থাক, আমাকে ওটা জেনে দিয়ে কাজ করতে হবে। যদি আমি না জানি তাহলে ওটা স্কিপ করে অন্য একটা কিছুতে আমাকে কাজ করা লাগবে। ক্লিয়ার সবার কাছে? নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এমন কোনো ব্যাকগ্রাউন্ড আমি দিব না যেটা কিনা দেখতে খারাপ দেখা যাবে বা অডিয়েন্সের ফোকাস ওই দিকেই চলে যাবে। আমরা সবথেকে মানে নিট এন্ড ক্লিন হচ্ছে আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ব্ল্যাক দিয়ে লিখতে পারি, ওটা সবথেকে বেটার, কারণ এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অনেক ইজি হয়ে যায়, প্লাস হচ্ছে সবার ফোকাস আপনার কাজের দিকে থাকে বেটার দেন স্লাইডস। ক্লিয়ার? ওকে, নেক্সট হলো সবসময় হচ্ছে আমি অনেক ইনফরমেটিভ স্লাইড বানাইলাম মানেই হচ্ছে আমি সবকিছু স্লাইডে লিখে দিব এরকম না। আমি একটা ডায়াগ্রাম দেই, ডায়াগ্রামের পাশে হচ্ছে আমি কিছু মানে বুলেট পয়েন্ট দিয়ে রাখি, এরপরে সামনে এসে এটাকে এক্সপ্লেইন করি। আর টেকনিক্যাল প্রেজেন্টেশনে ফ্লো চার্ট, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ভিজুয়ালাইজেশন অফ প্রজেক্ট, এই কয়েকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো যারা হলো ফ্লো চার্ট আর ব্লক ডায়াগ্রামের মধ্যে পার্থক্যটা বোঝেন না তাদের জন্য একটু বলে রাখি। ফ্লো চার্টে আমাদের কি থাকে, স্টার্ট এন্ড একটা অপশন থাকে, তাই না? স্টার্ট এন্ড থাকবে, মাঝখানে হচ্ছে ওয়ার্কিং প্রসেস বা ফ্লোটাকে আমরা উপস্থাপন করি। লেটস সে আমি যদি সেন্সর নিয়ে কথা বলি যে আমি আল্ট্রাসনিক সেন্সর নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে ডিসটেন্স যদি আমার 30 সেন্টিমিটারের মধ্যে হয়, ইফ দ্য ডিসটেন্স ইজ ইন বিটুইন 30 সেন্টিমিটার ইট উইল মুভ লেফট অর রাইট, এই ধরনের আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি না? তাহলে ওই কন্ডিশনটা ইয়েস নো দিয়ে যেরকম ভাবে হচ্ছে আপনার যদি ইয়েস হয় তাহলে লেফটে যাবে, নো হলে রাইটে যাবে, এই ধরনের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হচ্ছে ফ্লো চার্টে। আর ব্লক ডায়াগ্রাম মিন্স আপনার হোল যে ওয়ার্কিং প্রসেস আছে বা আপনি কি কি জিনিসপত্র ব্যবহার করছেন ওইগুলা কিভাবে কার সাথে কি কানেক্টেড আছে ওইটা আমরা যখন বোঝাই এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামগুলো বক্সের মধ্যে ইনফরমেশনগুলো লেখা থাকে যে আরডিনো উনোর সাথে আপনি ধরেন একটা দিয়ে লিখলেন যে ওর সাথে কানেক্টেড আছে ব্লুটুথ মডিউল, এরপরে আবার দুইটা অ্যারো দিয়ে করে লিখে রাখলেন মানে দুইটা ইয়া কানেক্ট করলেন যে দুইখানে হচ্ছে আমার দুইটা মোটর কানেক্টেড আছে, এইভাবে একটা ব্লক ডায়াগ্রাম ফর্ম করা হয়। সো ব্লক ডায়াগ্রাম আর সার্কিট ডায়াগ্রাম টোটালি ডিফারেন্ট। সার্কিট ডায়াগ্রামটা কি, যেখানে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে আমরা আরডিনো উনোর
ছবি আমরা নেই, ওর সাথে হচ্ছে কানেক্টেড থাকে লেটস সে ব্লুটুথ মডিউল, আর এই সাইডে ধরেন আমরা হচ্ছে মোটরের কানেকশন, এইগুলো যেখানে আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন, যেটা আপনারা যে প্রোডিয়া সফটওয়্যার বা ফ্রিক্সি সফটওয়্যার দিয়ে ড্র করে থাকেন, বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস হচ্ছে প্রজেক্টের ওভারভিউ, যে আপনার হার্ডওয়্যার কানেকশন দেয়া আছে ওইটা জাস্ট একটা পিকচারের জন্য আপনি ক্যাপচার করে স্লাইডে অ্যাড করে দিচ্ছেন, এটাকে আমরা বলি হলো প্রজেক্ট ওভারভিউ। সো চারটা হচ্ছে চার জিনিস, এই চারটার মধ্যে আমরা কেউ মিক্স আপ করে ফেলবো না, বুঝতে পেরেছি? আচ্ছা, আর শেষের দিকে কনক্লুশন অবশ্যই রাখতে হয় এন্ড প্রপার রেফারেন্সিং। যদি আপনার এমন হয়ে থাকে যে আমি আমরা ইন্টারনেট থেকে মেসিভ পার ইনফরমেশন নিয়েছি, প্রজেক্টটাতে আমার নিজের হচ্ছে অবদান একটু কম ছিল, তার আমি যেখান থেকে ইনফরমেশন গুলো নিয়েছি প্রত্যেকটা রেফারেন্স আমাকে লাস্টে অ্যাড করে দিতে হবে, কারণ রেফারেন্স যদি আপনি অ্যাড না করেন এর অর্থ হচ্ছে আপনি যার কাজ তাকে কোনো কৃতিত্ব না দিয়ে সব নিজে ক্রেডিট নিয়ে নিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না। আচ্ছা, আরেকটা হলো আমাদের অনেকের একটা কমন মিস্টেক হলো আমরা কোড একদম ডিরেক্ট কপি পেস্ট করে দেই, রাইট? কপি পেস্ট করার সময় ল্যাঙ্গুয়েজটা কিসে আছে এটাও কিন্তু ম্যাটার করে। এটা প্রিভিয়াস প্রেজেন্টেশনের আমরা এক্সপেরিয়েন্স থেকে বলি, ওনারা হলো গিয়ে যখন কোডটা কপি করেছে, কপি করার সময় অনেক সময় কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ বা এই টাইপের অন্য ইটালিক ফন্ট মানে বিভিন্ন টাইপের ইয়াতেও কিন্তু থাকে, ইংলিশের মধ্যে ধরেন হচ্ছে আমাদের যে ফন্ট ওদেরটা একটু ডিফারেন্ট ফন্ট থাকে, যেমন ইয়েলো ওই দিকে কি যেন একটা লেখা ছিল, পরে ওরা নিজেরাও ওইগুলোর উচ্চারণটা পারছে না, কিন্তু কপি করার সময় ডিরেক্ট ওই কোডটা কপি করে নিয়েছে, এই কাজটা করছে আলিফের গ্রুপটা। চাইলে আপনারা ওদের কোডটা একবার দেখতে পারেন আমি কিসের কথা বলছি। এখন ধরেন কমেন্ট করা আছে না, স্ল্যাশ দিয়ে কমেন্টের ওই লাইনগুলো ওই ভাষায় ওরা কপি করছে, তো ওভাবে তো হবে না। আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি সামনে এসে যেভাবে এক্সপ্লেইন করছেন, ইয়েলো এলইডি রেড এলইডি ওরা দুটো ইন্ডিকেটর রেখেছিল, ওগুলো ওই ল্যাঙ্গুয়েজে লেখা। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে টিচারদেরকে আমরা যখন কোড এক্সপ্লেইন করতে যাচ্ছি ওনারা অ্যাট আ গ্লান্স দেখলে এই পয়েন্টগুলো মার্ক করে ফেলতে পারবেন, সুতরাং আমরা এগুলো অ্যাভয়েড করব। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে একটু পড়িয়ে দেই, সেটা হলো গস সিডেল মেথড। তো গস সিডেল মেথডের ক্ষেত্রে আমাদের এটা একটু জেনে রাখা ইম্পর্টেন্ট, কারণ আমরা কোডিং কিভাবে করতে হয় বেসিক কনসেপ্টটা সবার কাছেই আছে। এখন যে কাজটা করতে হবে যে আরেক কিছু মেথডকে আমরা যদি একটু জেনে রাখি তাহলে সুবিধা হবে। সো গস সিডেল মেথডে প্রথমে আমি একটু থিওরিটা আপনাদেরকে দেখাই, দেন হচ্ছে কোডে কনভার্সন আর আলাদা একটা ইকুয়েশন দিয়ে আর একটু ডিটেইলসে বলে দিব। না, এটা পরীক্ষার জন্য অত বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না দেখে যদি নিজেরা কথা বলা স্টার্ট করেন তাহলে কিন্তু আমি কোয়েশ্চেন চেঞ্জ করে এটাকে ইনক্লুড করে দিব, ঠিক আছে? না, লাস্টের দিকে আজকে একটু মনে হচ্ছে ক্লাসে অন্য মানুষ, এই জন্য বলে দিলাম। ওকে, গস সিডেল মেথডের সাথে অন্যান্যগুলোর কিছু সিমিলারিটিস আছে, যেমন আমাদের কোড লেখার ফরম্যাট, প্লটিং এর ফরম্যাট সবগুলোর ক্ষেত্রেই সেম, এটা আমরা আগেও বলেছি। তো আজকে হচ্ছে কিছু ইকুয়েশন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় এটা একটু দেখায় রাখি। যেমন আমাদের প্রিভিয়াস গুলোতে কি হয়েছিল, নিউটন রাফসন বা হলো আপনার বাইসেকশন মেথডে একটা ইকুয়েশন আমরা সলভ করেছিলাম, তাই না? সো গস সিডেল মেথডের ক্ষেত্রে ফর एग्जांपल যদি আমার তিনটা ইকুয়েশন দেওয়া থাকে, লেটস সে 3x1 -0.1x2 0.2x3 is equal to 7.85. Let's consider equation 1. 0.1x1 plus 7x2 minus 0.3x3 is equal to minus 19.3. Equation 2. 0.3x1 minus 0.2x2 plus 10x3 equal 71.4. That's the equation 3. তো এটার কোশ্চেন প্যাটার্ন কিরকম ভাবে থাকবে, কোডিং এ আমাদেরকে কোন কোন ভ্যালু প্রোভাইড করা থাকবে, এই সব কিছু নিয়ে আমি একটু পরে যখন এটা বোঝাবো তখন হলো ডিসকাস করব। আর এখানে যেটা দেখাচ্ছে একদম বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় এটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এই তিনটা ইকুয়েশন দেওয়া, হ্যাঁ এই তিনটা ইকুয়েশন যদি দেওয়া থাকে আপনাকে কোশ্চেনে যদি বলে যে ইউজ দ্য গস সিডেল মেথড টু অবটেইন দ্য সলিউশন, তখন কিভাবে সলভ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ইকুয়েশন 1 থেকে আমরা যদি সলভ করতে যাই, x1 টাকে লেফটে রেখে সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে কি আসবে 7.85 plus 0.1x2 plus 0.2x3 divided by 3। এটা আমি ইকুয়েশন 4 কনসিডার করলাম।
সিমিলারলি ইকুয়েশন 2 কে যদি আমি নেই তাহলে x2 সমান লেখা যাবে -19.3 minus 0.1 x1 plus 0.3 x3 divided by 7 আর ইকুয়েশন 3 কে যদি আমি এরকম ভাবে ডিরাইভ করি তাহলে x3 সমান আসবে 71.4 minus 0.3 x1 plus 0.2 x2 divided by 10. Let's say equation 6. আচ্ছা নরমালি আমরা যে কাজগুলো প্রিভিয়াস ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় করেছিলাম যে আমাদের ইনিশিয়াল গেস যদি দেয়া না থাকতো তাহলে আমরা 1 বাই 1 বসাতাম 0 1 2 3 এরকম ভাবে কার জন্য নেগেটিভ এন্ড পজিটিভ ভ্যালু আসে এগুলোকে আমরা হচ্ছে ফাইন্ড আউট করে নিয়েছিলাম রাইট নরমালি হচ্ছে প্রিভিয়াস ম্যাথগুলো এভাবে সলভ করা হয়েছে আর এখানে যেহেতু আমার তিনটা ইকুয়েশন দেওয়া আছে তিনটা ইকুয়েশন থাকার কারণে আমরা ওই প্রসেসটা ফলো করতে পারবো না আমাদেরকে যে কাজটা করতে হবে ফর ইটারেশন 1 x1 and x2 এর ভ্যালুটাকে আমরা 0 কনসিডার করে নিতে হবে সরি x1 কে আমি বের করব ফর ইটারেশন 1 এর ক্ষেত্রে x2 আর x3 এই দুইটাকে হচ্ছে আমি প্রথমে 0 ধরে নিব কেন 0 ধরে নিব একটু বলি কারণ হচ্ছে এই জায়গাতে আমার প্রিভিয়াস ম্যাথের মতো 1 বাই 1 বসিয়ে চেক করার কি কোনো সুযোগ আছে যে কোনটার জন্য নেগেটিভ আসবে কোনটার জন্য পজিটিভ আসবে এটা তো চান্স নাই কারণ আমার এখানে তিনটা ইকুয়েশন আছে সো যেহেতু তিনটা ইকুয়েশন এরকম ভাবে ফরম্যাটিং করা ইন দ্যাট কেস আমাদেরকে ইনিশিয়াল কেস কনসিডার করতে হবে ফর x2 and x3 0 কেন কারণ হচ্ছে আমি যখন x1 এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে যাচ্ছি আমার কোন দুইটা মান লাগছে x2 আর x3 জানা থাকা লাগবে না যেহেতু আমি জানি না সেজন্য এদেরকে বাই ডিফল্ট হচ্ছে আমরা 0 ধরে নিব যখনই 0 ধরে নিব তখন কি এখানে বসিয়ে দিলে x1 এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব রাইট সো যখনই x1 এর একটা ভ্যালু পেয়ে যাব এই অঙ্ক করার সময় একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যদি কোনো ভ্যালু পেয়ে যাই তার পরবর্তী স্টেজে আমাকে ওই আপডেটেড ভ্যালুটাকে ব্যবহার করতে হবে তখন আমি আর প্রিভিয়াস কোনো ভ্যালু নিয়ে চিন্তা করব না সবার কাছে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন একটু সবাই লিখে রাখেন ফর ইটারেশন 1 let x3 0 and x3 সমান 0 ইকুয়েশন গুলোকে কি মুছে দিব ইকুয়েশন 1 2 3 সবার লেখা হচ্ছে মুছে দিব আচ্ছা আগে লিখে নেন x1 ক্যালকুলেট করতে চাই বাকি সবকিছুকে কি রাইট সাইডে পাঠাতে হবে না তাহলে 0.1 x2 যদি রাইট সাইডে সামনে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটাকে রাইট সাইডে ট্রান্সফার করলাম আমি যেহেতু x1 থেকে ফাইন্ড আউট করতে চাই ওর সাথে 3 মাল্টিপ্লাইড আকারে ছিল রাইট সাইডে আসলে ডিভাইড হয়ে যাবে জাস্ট ইকুয়েশন সলভ করা যেরকম ভাবে আমরা করে এসেছি x1 সমান 7.85 সব তো 0 এ যাচ্ছে এটা লেখার দরকার নেই ডিভাইডেড বাই 3 ক্যালকুলেট করে আসবে হচ্ছে 2.6167 আচ্ছা এখন দেখেন তো আমি যখন x2 টাকে বের করতে যাব ওইখানে x1 এর ভ্যালু কত বসাবো x1 এর ভ্যালু হচ্ছে 0.61 ফাইন x1 হচ্ছে আমি যেটা মাত্র ক্যালকুলেট করেছি 2.6167 আর x3 কত বসাবো 0 x3 তখন বসাবো হচ্ছে 0 তাহলে from equation 2 x2 সমান -19.3 minus 0.1 multiplied by 2.6167 এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে প্লাস 0 divided by 7 ক্যালকুলেট করে দেখেন কত আসে
আজকের ভিডিও ক্লাস আজকে আর বকা না দেই, নরমালি একটু বুঝাই বলি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছে ক্যালকুলেটর থাকা ম্যান্ডেটরি। আপনি একটি ফোন বানিয়ে আসলেও চলবে, অসুবিধা নাই, কিন্তু ক্যালকুলেটরটা অলওয়েজ সাথে রাখতে হবে, ঠিক আছে? কারণ আপনি যখন মানে পরীক্ষার সময় কাজ করবেন, মোবাইল ক্যালকুলেটর কি অ্যালাউড আমাদের এক্সাম ডেতে কিন্তু এটা ব্যবহার করতে পারছেন না। সুতরাং সব সময় ক্যালকুলেটর ক্যারি করার অভ্যাসটা করতে হবে। -2.7945 ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি x1 আর x2 অলরেডি পেয়ে গেলাম, তাহলে x3 টা কিভাবে বের করতে পারি? 6 নাম্বার যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশন আমি এখন x1 আর x2 এর আপডেটেড যে ভ্যালুটা, আপডেটেড ভ্যালু বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ক্যালকুলেট করব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, যখন সবাই x2 এর মানটা বসাতে যাবেন, কেউ ভুলে আবার যেহেতু ফার্স্ট ইটারেশন আমি 0 বসিয়ে দেই, এই কাজটা করা যাবে না। আমি বারবার করে রিপিট করছি যে আমরা ইনিশিয়ালি x2 আর x3 কে 0 কনসিডার করে ম্যাথড স্টার্ট করেছিলাম, রাইট? কিন্তু যখনই আমি x2 এর একটা ভ্যালু পেয়ে গেলাম, সুতরাং যখন আমি x3 টা ক্যালকুলেট করতে যাচ্ছি আমাকে আপডেটেড ভ্যালুটাকে ইউজ করতে হবে। আমি এখানে ভুলেও 0 ব্যবহার করতে পারবো না। যদি 0 আমি ব্যবহার করে ফেলি তাহলে এই যে ফার্স্ট ইটারেশন থেকে আপনার রেজাল্ট ভুল আসা শুরু করবে। এই মানটা আপনি যতখানি ইউজ করবেন প্রত্যেকটা ইটারেশনই বাই ডিফল্ট আপনার ভুল হয়ে যাবে। জিনিসটা কি সবাইকে বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এখন x2 এর মানটা বসান 71.4। এই x1 বসাতে কেউ ভুল করে না, কারণ x1 তো আমি হচ্ছে ইটারেশন 1 থেকে মাত্রই পেয়েছি। সুতরাং এটাকে সবাই ঠিকঠাক 2.6167 ইনপুট দিয়ে দেয়, বাট মিস্টেকটা হয় হচ্ছে x2 এর সময়। এখন যেহেতু আমার কাছে অলরেডি আপডেটেড x2 আছে, x2 এর যে ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে রেখেছি ওইটাকে এখানে বসাইতে হবে। তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস সাইন দিয়ে দেই, 0.3 multiplied by 2.7945 divided by 10 ক্যালকুলেট করেন। ওকে, আমি আর টাইম নষ্ট না করি, কারণ আমরা কোডে চলে যাব। এখান থেকে 7 পয়েন্ট সামথিং অ্যানসার আসবে, ঠিক আছে? এরপরে আমরা যখন ইটারেশন 2 করতে যাব, সেম জিনিসই কি আমাকে রিপিট করতে হবে না? মানে আমার কাছে এখন আপডেটেড সব ভ্যালুগুলাই আছে, ওগুলোকে আমরা ইনপুট দিব, ইটারেশন 2 3 এভাবে হচ্ছে সলভ করতে থাকব। এখন কথা হলো এই যে গস সিডল মেথড, এটাকে কেন ইউজ করা হয়, অথবা হচ্ছে আমরা যদি কোডটা আমার পরীক্ষায় যদি এবার আসবে না, যদি আসতো তাহলে কিভাবে কোশ্চেন আসতো, এগুলো নিয়ে আমরা একটু দেখে রাখি। প্রথমত একটি গস সিডল মেথডের কিছু বেসিক এখানে অ্যাড করা আছে। দ্য গস সিডল মেথড ইজ অ্যান অল্টারনেটিভ টেকনিক ইউজড টু সলভ আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। It improves upon the Jacobian method by using updated values as soon as they are available. আচ্ছা, আমাদের জ্যাকোবিয়ান মেথড সম্পর্কে আপনারা এখনো জানেন না, তো ওই মেথডের থেকে এটা আপডেটেড কেন? কারণ হচ্ছে আমাদের যখনই আমাদের কাছে আপডেটেড ভ্যালু চলে আসছে, দেখছেন এখানে আমরা ইটারেশন 1 থেকে কিন্তু আপডেটেড ভ্যালুগুলোকে ইউজ করা শুরু করছি। তো এর জন্য কি হয়, এটার জন্য হচ্ছে আমাদের খুব ফাস্টার কনভার্জেন্সের কাছে পৌঁছা যায়। এখন কনভার্জেন্স মিনিং কি কে বলতে পারবেন? হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি মানে অ্যাকুরেট যে রেজাল্ট ওইটার কাছাকাছি চলে যায়। তো যারা জানেন না তাদের জন্য এখানে একটু অ্যাড করা আছে যে হোয়াট ডাজ কনভার্জেন্স মিন ইন নিউমেরিক্যাল মেথডস। In the context of numerical methods, convergence refers to the process of an iterative method approaching a stable and accurate solution. As the number of iteration increases, তাহলে আমার যত number of iterations increase হবে তত হচ্ছে দ্রুত যদি আমরা accurate solutionের কাছে পৌঁছাই, ওইগুলোকে আমরা কি বলি যে convergence, right? So এই জিনিসগুলো একটু জেনে রাখেন, কারণ আপনাদের হচ্ছে যেদিন পরীক্ষা হবে ওইদিন কিন্তু প্যারালালি ভাইভাও চলবে। ভাইভাতে কনভার্জেন্স কাকে বলা হয়, বাই টাইপ কোয়েশ্চেন করা হতে পারে। ওকে,
নেক্সট হচ্ছে কোডে একটা পার্ট আপনারা সবাই একটু পরেই দেখতে পারবেন যে while a is greater than 0.01 b is greater than 0.01 আর c হচ্ছে greater than 0.01 দেওয়া থাকবে। এই লাইনটার মানে কি কেউ আমাকে বলতে পারবেন যে এই ভ্যালুটা আমি কোথা থেকে পেলাম? যদি কেউ বলতে পারেন তাকে আমি হচ্ছে বোনাস 10 দিব। কেউ সার্চ করবেন না, যদি সার্চ করা দেখি আর আমার চোখে পড়ে তাহলে কিন্তু ফেল। এই যে while a is greater than 0.1 b is greater than 0.01 c is greater than 0.01 what does it mean? মানে এর ভ্যালুগুলা 0 এর চেয়ে বড়। আরে এই কথা শোনার পরে কি বল দিব? পজিটিভ। মেইন কথা হচ্ছে 0.01 এই ভ্যালুটাকে আমি কেন চুজ করলাম? আমি তো 0.02 দিতে পারতাম, 5 ও দিতে পারতাম। আচ্ছা এটা আপনাদের জানার কথা না, আমি বলে দিচ্ছি। এইটুকু সবাই একটু মাথায় রাখবেন যে y 0.01 আমরা তো চাইলে হচ্ছে 0.02 3 4 5 যে কোনো ভ্যালু চুজ করতে পারতাম। এর কারণ হলো আমাদের এস্টিমেশনের তিন ধরনের ক্রাইটেরিয়া থাকে বা কমন টলারেন্স ভ্যালু আমাদের তিন টাইপ থাকে। একটা হচ্ছে 1%, যদি আমি রাফ এস্টিমেশন করি সেক্ষেত্রে 1% ধরা হয় অ্যাকুরেসির ক্ষেত্রে। আর আপনি যদি 0.01 এই ভ্যালুটাকে নেন তাহলে হচ্ছে এখানে হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি কনসিডার করা হয়। ওকে, যে আপনি কত অ্যাকুরেট রেজাল্ট পেতে চান এর বেসিসে ডিপেন্ড করে তিন ধরনের ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে 1%, 0.1% আর একটা হলো 0.01%। যদি আমার হাইলি প্রেসিয়াস কোনো একটা প্রেসিশন দরকার লাগে তখন আমরা কনসিডার করি 0.01। যদি আমার মডারেট প্রেসিশন লাগে তখন আমরা ধরে নেই 0.1% আর রাফ এস্টিমেশনের জন্য 1% কনসিডার করা হয়। এই ভ্যালু তিনটা পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আগে থেকেই বলে রাখলাম যে হাই রাফ এস্টিমেশন, মডারেট প্রেসিশন, হাই প্রেসিশনের ক্ষেত্রে পার্সেন্টেজ ভ্যালুটা কত থাকবে। তা আমরা হচ্ছে এখানে হাই প্রেসিশন যেটা আছে ওইটাকে ফলো করছি, যার জন্য হলো আপনাকে এখানে 0.01% দেওয়া ছিল। আর আরেকটা হলো লোয়ার টলারেন্স, ফর এক্সাম্পল 0.001, তো এটা ইউজ করা হতে পারে যদি আমার আরো বেশি প্রিসাইজ কোনো ভ্যালু দরকার পড়ে, বাট মোস্ট অফ দ্য কেস আমরা এটাকে অত বেশি একটা ব্যবহার করি না, আমরা 0.01টাকে কনসিডার করি। এখানে আমি একদম স্টেপ বাই স্টেপ যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা আপনাদের জানতে হবে সেগুলো লিখে দিয়েছি। যেখানে a, b and c are used to store the error values initially set to 5, isolation counter এগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো। আর while a is greater than 0.01, b is greater than 0.01 and c is greater than 0.01, it means the loop runs until all errors a, b and c become less than 0.01%. মানে লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ হচ্ছে এটা 0.01% এর নিচে না চলে আসবে এগুলোটা। ওকে, আচ্ছা কোডিং এর বাকি পার্টস যেগুলো আছে এগুলোর আপনাদেরকে এক্সপ্লেইন করার মতো কিছু নাই, কারণ এটা অলরেডি আপনারা মানে প্রিভিয়াস ইয়ার থেকেই জানেন যে আমাদের শুরুটা কি হয় ফার্স্ট ইটারেশন থেকে, রাইট? সো আমরা ফার্স্ট ইটারেশন যখন এখানে শুরু করছি তখন প্রথমে ইনিশিয়ালাইজ করে নিব যে y এর ভ্যালুটা ওইখানে যেরকম আমি কি লিখেছিলাম x20 x30, রাইট? সো এই জায়গাতে আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে y টা 0 z ও 0 আর a b c এর যে ভ্যালুটা ইকুয়েশন ওয়াইজ এখানে বসিয়ে দেওয়া আছে। তো মেইনলি আমাদের এই কোডের ফুল এক্সপ্লেনেশন এখানে দেওয়াও আছে, আমি একটু দেখাই দেই। CLC clear out close all এই কমেন্টগুলো তো অলরেডি আপনারা জানেন যে CLC হচ্ছে clears the command window, clear all দিয়ে হচ্ছে removes all variables from the workspace। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আমাদের এই CLC clear all close all লেখাটা ইম্পর্টেন্ট কেন, তখন আপনাকে জিনিসটা একটু বুঝাই এক্সপ্লেইন করতে হবে যে যদি আমার প্রিভিয়াস কোনো কোডের কোনো কিছু এখানে থেকে থাকে, ভেরিয়েবল ধরেন কোথাও একটা আছে যেটা আমার চোখে পড়ে নাই, আমি যখন কোডটাকে এক্সিকিউট করতে যাব রান দিতে গেলে ওই ভেরিয়েবলের একটা এফেক্ট পড়বে না, তো এখান থেকে আমাকে একটা এরর মেসেজ শো করবে। আর আমরা যদি হচ্ছে ক্লিয়ার অল এটা দিয়ে রাখি কমান্ডটা, দ্যাট মিন্স আপনার প্রিভিয়াস যত ভেরিয়েবলস ছিল ওয়ার্কস্পেস থেকে সবগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। আর সিএলসি কমান্ডের মাধ্যমে আমার কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করা হয়। ক্লোজ অল মিন্স যত ফিগার আমরা সিমুলেট প্রিভিয়াসলি করে রেখেছি সবগুলোকে হচ্ছে ক্লোজ করে দেওয়া হবে। তো এই তিনটা কমান্ড সবসময় ফলো করবেন আপনারা। যদি কোনো ফিগার যে সিমুলেট করার পরে ফিগার থাকে না, যদি এখানে কোনোটা থেকে থাকে এটা ক্লোজ করে দেয়। ওয়ালাইকুম আসসালাম।
এখানে আমাদের ইনিশিয়াল যে ভ্যালুগুলো এই যে y আর সেটটাকে 0 করে রেখেছি, এটার অর্থ হচ্ছে ইনিশিয়াল ভ্যালুস y and set are set to 0 আর abc are used to store the error values initially set to 5. তারপরে তো এটা অলরেডি ডিসকাস করেই ফেললাম যে 0.01 টাতে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে প্রেসিশনটাকে বোঝায় আর প্রেসিশনের জন্য আমরা 0.01 টা ইউজ করে থাকি। আর এগুলো হলো আপনার ইকুয়েশন লেখার ফরম্যাট, ঠিক আছে? ইকুয়েশন ওই যে আমরা লিখলাম না x1 টাকে লেফটে রেখে বাকি যত কিছু ছিল এটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাই না? উপরে কি কি থাকে ভেরিয়েবল যেগুলো আছে যে আমার y এর সাথে বা z এর সাথে, এখানে যেমন আমাদের x2 x3 এর সাথে ভেরিয়েবলগুলো ছিল, তারপর একটা কনস্ট্যান্ট ভ্যালু ডিভাইডেড বাই x1 এর সাথে যে ভ্যালুটা মাল্টিপ্লাইড আকারে ছিল ওটাকে আমরা রাইট সাইডে ডিভাইড করে দেই, ওইটাকে জাস্ট হলো আপনার ইকুয়েশন ফরম্যাটে এখানে লিখতে হবে। লেখার পরে এই যে xyz আমাদের প্রিভিয়াস গুলোতে ইকুয়েশন একটা ছিল, এখান থেকে এরর ক্যালকুলেশনে একটার জন্য আমরা করতাম, এখানে ইকুয়েশন আমার তিনটা, সুতরাং আমাকে x এরর y এরর z এরর তিনটা এররই ক্যালকুলেট করতে হবে। রিলেটিভ এররটা বেসিক্যালি আমরা এখান থেকে ফাইন্ড আউট করে থাকি। রিলেটিভ এরর বের করার সিস্টেম হচ্ছে নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই নিউ ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। দেখি x1 এর জন্য xy z এর জন্য তিনটাতে এক ফর্মুলা দিয়া, হ্যাঁ ওই যে আপনার তো সব তিনটার জন্য রিলেটিভ এররটা ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে a = x এরর ক্যালকুলেট করব, b এর জন্য হচ্ছে y এরর ক্যালকুলেশন, c এর জন্য হচ্ছে z এরর ক্যালকুলেশন। আর আমাদের ইটারেশন যখন আপডেট হবে, যেমন আমার এখানে তো অনেকগুলো ইটারেশন করার পরে আমি দেখা যাচ্ছে আমার মানে অ্যাকুরেট রেজাল্টটা পাবো, রাইট? সো ইটারেশন এটাকে আমরা আপডেট করব কিভাবে? ইনিশিয়ালাইজ যদি 0 থাকে তাহলে 0 + 1 1 + 1 এভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাকে আপডেট করে দিতে হবে। তো মোটামুটি এইটুকুই ছিল হচ্ছে গস সিডাল মেথডের। আর আপনারা ফিগারে কিভাবে কি টাইটেল দিতে হয় এটা অলরেডি জানেন, যে আমার যেটা আমি প্লট করতে যাচ্ছি ওটা যদি আমি লেভেল করে দেই x লেভেল y লেভেল, যে x বরাবর আমি হচ্ছে x অক্ষ বরাবর ইটারেশন চাচ্ছি, y অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে এরর চাই, সুতরাং আমাকে x লেভেলে ইটারেশন y লেভেলে এরর মেনশন করতে হবে। আর টোটালটা যেহেতু গস সিডাল মেথডের আমি y ভ্যালুটা ফাইন্ড আউট করছি বা y এর এররটা, সো আমি টাইটেল এরকম ভাবে মেনশন করে দেব। এটা y এর জন্য সিমিলার ওয়েতে z এর জন্য করতে হবে, x এর জন্য করতে হবে। গ্রিডটা কেন ইউজ করব? গ্রিড বলতে যে আপনার এরকম খোপ খোপ টাইপের আসে না, যদি এরকম খোপগুলো আমরা চাই তাহলে গ্রিড অন দেওয়া লাগে, আর যদি খোপ না চাই নরমাল প্লেনে চলে আসুক তাহলে হচ্ছে গ্রিড অন দেওয়া লাগে না। হ্যাঁ, কিন্তু আমাদের সবসময় গ্রিড অন দিয়ে দেওয়া উচিত, তাহলে ওই যে কত পয়েন্টের থেকে যাচ্ছে আপনি নিজেও ক্যালকুলেশনের সাথে কম্পেয়ার করে বুঝতে পারবেন যে এটা ঠিক হচ্ছে কিনা। মানে গ্রাফ পেপারের মতো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি গ্রাফ পেপারের মতো। এটাতে টোটালটা সামারাইজ করা আছে যে হাউ দ্য গস সিডাল মেথড ওয়ার্কস। এটাকে আমি ক্লাসের শুরু থেকেই বললাম যে এট ফার্স্ট আমাদেরকে ইনিশিয়াল কেস কনসিডার করে নিতে হয়। আমি এখানে যেটা x2 x3 দিয়ে ডিনোট করেছিলাম এখানে সেটা y z দিয়ে রিপ্রেজেন্ট করা, যে স্টার্ট উইথ অ্যান ইনিশিয়াল কেস ফর ভেরিয়েবলস হিয়ার y is equal to 0 and z is equal to 0. Iterate through each equation using the latest updated values. এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে, যে গস সিডাল মেথডে আমি একদম ফার্স্ট ইটারেশন থেকে অলওয়েজ আপডেটেড ভ্যালুটাকে নিয়ে কাজ করব, যে আমার হলো ইটারেশন থ্রু ইচ ইকুয়েশন ইউজিং দ্য লেটেস্ট আপডেটেড ভ্যালু অ্যাজ সুন অ্যাজ দে আর অ্যাভেলেবল। যেমন এখানে কি হয়েছিল, আমি স্টার্টিং এ যারা নতুন এসেছেন তাদের জন্য একটু রিভিউ করে দেই। আমরা শুরু করেছিলাম ইনিশিয়াল কেস ফর x2 = 0 x3 = 0 দিয়ে। এরপরে যখনই আমি আপডেটেড ভ্যালু পেয়ে গেলাম, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমি আপডেটেড ভ্যালুটাকেই হচ্ছে ইউজ করছি, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে সবার। নেক্সট হচ্ছে ক্যালকুলেট দ্য রিলেটিভ এরর্স টু ডিটারমাইন দ্য সলিউশন হ্যাজ কনভার্জড, রিপিট আনটিল অল এরর্স আর বিলো দ্য থ্রেশহোল্ড 0.01% ইন দিস কেস। আমরা হচ্ছে এটার জন্য কত কনসিডার করেছি, বিলো 0.01%। আর লাস্টে তো প্লট করতে হবে এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য। কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেখানো আছে। যদি আপনাদেরকে বলা হয় যে কেন আমাদের এই মেথডটা ইম্পর্টেন্ট, যদিও বা আপনারা জ্যাকোবি মেথড সম্পর্কে আইডিয়া নাই, তারপরে একটু মাথায় রাখেন যে জ্যাকোবিয়ান মেথডের তুলনায় গস সিডালে হচ্ছে ফার্স্ট কনভার্জেন্স হয়, মানে আপনার রেজাল্টটা তাড়াতাড়ি হলে আপনার এররটা কমিয়ে আনা সম্ভব হয়। কেন? কারণ আমরা এখানে প্রথম থেকেই আপডেটেড ভ্যালুটাকে নিয়ে যেহেতু ডিল করি, সুতরাং আপনার নাম্বার অফ ইটারেশনস কমে আসে। Next হলো requires less memory since its updated values in place are easy to implement for a small system. কোনটার ক্ষেত্রে ব্যবহার করা যায় না, ডিসঅ্যাডভান্টেজ হলো
সেনসিটিভ টু ইনিশিয়াল গেস, আমাদের ইনিশিয়াল গেসকে আমরা অলওয়েজ 0 কনসিডার করি। আগেরগুলো মেথডে যেমন হচ্ছে আমরা 1 বাই 1 চেক করার সুযোগ ছিল, এখানে কিন্তু আমরা ইনিশিয়াল গেস অল টাইম 0 কনসিডার করে নেই। Our Maynard converge for some systems, especially if the coefficient matrix is not diagonally dominant. আচ্ছা, এই diagonally dominant Jacobian method এগুলো কি আপনারা ম্যাথ কোর্সে শিখেছেন? শিখে না থাকলে তাহলে আপাতত একটু আমরা স্কিপ করি, কারণ ওই মেথডে চাইতে গেলে আপনাদের আবার 2টা ক্লাস মিনিমাম থাকবে। সো এনিওয়েজ, এইটুকু ছিল হচ্ছে আমাদের গস সিডালের একদম সামারাইজড ভার্সন। এটা আপনাদের যেহেতু সিলেবাসে ইনক্লুড করা, সুতরাং এর জন্য আমি একটু দেখিয়েছি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে লাস্ট ক্লাস পর্যন্ত যা আছে ওর বাইরে এক্সামে আর কিছু না দিতে, ওই জন্য আমি ওর বাইরে এক্সামে দিব না, শুধু এটা আপনাদের শেখানোর উদ্দেশ্যে জানা রাখলাম। ক্লিয়ার? ওকে, নেক্সট হলো একটু পরীক্ষা নিয়ে বলি। এক্সাম সম্পর্কে আলোচনা করেছি, ক্লাসে ছিলেন না এমন কয়জন আছেন একটু হাত তুলেন দেখি। কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নাই বা ভাইভা কোয়েশ্চেন অনেকজন। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে রিপিট করি। সো ফার আমাদের যেগুলো পড়ানো হয়েছে, যেমন হচ্ছে প্রথমে আমরা কি করলাম, ম্যাটল্যাবের বেসিক সম্পর্কে একটা ক্লাস নেওয়া হয়েছিল, যে ম্যাটল্যাবে কোডিং কিভাবে করতে হয়, ওইখানে হচ্ছে আমরা কোড কিভাবে রান করি, কমান্ড উইন্ডোতে কমান্ড দেওয়ার পরে এক্সিকিউট কিভাবে করে, সেভ কিভাবে করতে হয়, এগুলোর বেসিক সম্পর্কে কিছু ফাইল আপনাদের অলরেডি পোর্টালে আপলোডও করা আছে, ওগুলা একটু জেনে রাখবেন। কেন? ওগুলা জানতে হবে ভাইভা কোয়েশ্চেন অ্যাটেন্ড করার জন্য। আর আপনাদের যেদিন হচ্ছে এক্সামটা হবে প্যারালালি কিন্তু ভাইভাও চলবে। একটা ব্যাপার মাথায় রাখেন যে মার্ক ডিস্ট্রিবিউশন তো আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে একটা ল্যাবের আমি প্রিপারেশন টেস্ট মতো নিয়েছিলাম, ওইখানে 12 মার্কস থাকবে, বাকি মার্কসটা হচ্ছে আপনাদের পরীক্ষা, যেদিন থেকে ক্যাম্পাসে এক্সাম দিবেন ওইটার উপর ডিপেন্ড করে নাম্বারিং করা হবে। তো যাই হোক, রিপোর্টটা সবার সাথে থাকতে হবে। রিপোর্ট কি আজকে সাবমিট করার কথা নাকি ওই দিন? পরীক্ষার দিন হচ্ছে রিপোর্টগুলো সবার সাথে রাখবেন। বাইসেকশন মেথডের জন্য ফলস পজিশন মেথড, নিউটন-র্যাপসন আর দ্য বেসিক্স অফ ম্যাটল্যাব। নিউটন-র্যাপসন, ফলস পজিশন, বাইসেকশন এগুলোর ক্ষেত্রে কি কি লিখতে বলেছি? অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভ একটা শর্ট ইন্ট্রোডাকশন রাখবেন, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে ওইটার একটা ডায়াগ্রাম অ্যাড করবেন। এরকম কিছু প্লট আপনারা প্রেজেন্টেশনের সময় দেখিয়েছিলেন না, যে বাইসেকশনের সময় এই ধরনের গ্রাফ আমরা ইউজ করি, বা হচ্ছে ফলস পজিশনের সময় টাইপের গ্রাফগুলো ব্যবহার করা হয়, ওরকম একটা গ্রাফ রাখবেন। রাখার পরে আমি আপনাদের সাথে যে কোডিংগুলো শেয়ার করেছি ওই টাইপের একটা ফাংশন আপনারা চুজ করে ওই ফাংশনের কোডটা নিজেরা একবার রান করে, যাদের ম্যাটল্যাব ইনস্টল হচ্ছে না তারা প্রয়োজন পড়লে ল্যাবে কাজটা করেন, কোডটা রান করে ওই প্লটগুলো হচ্ছে রিপোর্টে অ্যাড করেন। করার পরে ওইগুলো সম্পর্কে একটু ডিটেইলসে এক্সপ্লেইন করে ওই মেথডের যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, আমরা ডিসঅ্যাডভান্টেজটাকে বেশি হাইলাইট করব না, অ্যাডভান্টেজটাকে হাইলাইট করব। আর যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে, আমার প্রত্যেকটাই তো কিছু না কিছু আপনার শর্টকামিং সাবজেক্ট, রাইট? তো ওইটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় বা চ্যালেঞ্জটা কি ছিল আপনার, এই জিনিসগুলো একটু লিখে দেন। লিখে একটা কনক্লুশন, লাস্টে একটা প্রপার রেফারেন্স অ্যাড করে রিপোর্টগুলোকে রেডি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই সেম প্রসেস ফলো করবেন হচ্ছে আপনার বাইসেকশন, ফলস পজিশন, নিউটন-র্যাপসন সবগুলোর জন্যই। আর আরেকটা হচ্ছে যেটা ম্যাটল্যাবের বেসিক, এটা বলতে গেলে যে পিডিএফ গুলো আপনাদের সাথে শেয়ার করা আছে ওইখান থেকে যত আপনি হচ্ছে যে বেসিক জিনিসগুলো পাবেন ওগুলা নিয়ে স্টাডি করে নিজের ভাষায় রিপোর্টটা প্রিপেয়ার করতে হবে। ধর আপনি কমান্ড উইন্ডোতে কোডটা কিভাবে লিখছেন, বা হলো কি আমার এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন এগুলোর জন্য কোন ধরনের হচ্ছে সিম্বল ইউজ করা হয়, আর আমি এক্সপোনেনশিয়াল বা অ্যাবসলিউট বোঝাতে গেলে কি করি, যেমন এক্সপোনেনশিয়ালকে শুধু ই লিখে দিলে কোড রান করবে না, ইএক্সপি লিখতে হয়। অ্যাবসলিউট ভ্যালু বোঝানোর জন্য আমাদেরকে এবিএস লেখা লাগে। এগুলো সুন্দরভাবে মেনশন করে একটা রিপোর্ট প্রিপেয়ার করবেন, ঠিক আছে? এগুলো একটু সময় নিয়ে করতে হবে, কারণ আপনি লাস্ট ডেতে বসলে এরকম ঠিকমতো রিপোর্টটা হবে না, আর রিপোর্ট যদি গোছানো না হয় সেক্ষেত্রে নাম্বার কমে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষার সময় আপনাদেরকে যে কাজটা করতে হবে, থিওরিটিক্যাল ক্যালকুলেশনও শো করা লাগবে, এট দ্য সেম টাইম কোডও রান করে আমাকে দেখাতে হবে। সুতরাং বাসায় সবাই একটু প্র্যাকটিস করবেন যে শর্ট টাইমের মধ্যে কিভাবে কাজগুলো গুছিয়ে আনা যায়। ক্লাসে যা যা করানো হয়েছে আমি এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি যে এর বাইরে কোনো কিছু পরীক্ষার দিন আপনারা দেখবেন না, ওকে? খুব বেশি এমন হতে পারে যে আমি সংখ্যা চেঞ্জ করে বা একটু ধরেন আপনার সাইন দিয়েছিল cos দিলাম, কিংবা এক্সপোনেনশিয়ালি e টু দি পাওয়ার x ছিল e টু দি পাওয়ার 2x করে দিলাম, হাইয়েস্ট গেলে এই ধরনের চেঞ্জেসগুলো আপনারা পাবেন। বাট পুরো ফাংশনকে আমি চেঞ্জ করে দিয়েছি যেটা লেখার প্যাটার্নই আপনারা বোঝেন না, এরকম কোনো কোয়েশ্চেন এক্সাম
আসবে না। সবাইকে বুঝতে পারলাম? আচ্ছা, আর কোডিং এর ক্ষেত্রে মার্কটা হচ্ছে আপনার ভাগে ভাগে থাকবে। যেমন আপনি ফর এক্সাম্পল থিওরিটিক্যাল ক্যালকুলেশনটা পারফেক্টলি করতে পেরেছেন, বাট কোডে যে সার্টেন কোনো একটা মিস্টেকের জন্য আপনার হচ্ছে কোড রান করছে না, তখন আপনাদের প্রথম কাজ হবে এরর মেসেজটাকে পড়ে ভালোমতো বোঝার ট্রাই করা যে আমি এটাকেও তো কিভাবে সলভ করতে পারি। যদি আপনি নিজে থেকে সলভ করে ফেলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারেন সেক্ষেত্রে বলে রাখছি যে ওইখানে ফুল 0 দেওয়া হবে না, আপনাকে কোন স্টেজ পর্যন্ত আনতে পেরেছেন ওর বেসিসে হচ্ছে গ্রেড করা হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে পরীক্ষার দিন তো আমাদের সব পিসিতে ইন্টারনেট অ্যাভেলেবল থাকে, রাইট? তো যদি কেউ এই ধরনের চিন্তা ভাবনা ভুলেও মাথায় আসে যে আমি চ্যাটজিপিটি দিয়ে কোডটা করব অথবা হচ্ছে আমি গুগল সার্চ করে করব, আপনারা করলে করতেই পারেন, কিন্তু আমি যদি দেখি বা আমার চোখে যদি পড়ে, ট্রাস্ট মি এই কোর্সটা আমি আপনাদেরকে ড্রপ করা ছাড়বো। বুঝাইতে পারলাম? কারণ আমি হচ্ছে সবার সাথে যতটা ট্রাই করি সবসময় না দেখে ভালোভাবে কথা বলার, কিন্তু যদি আপনারা চিটিং করেন এটাকে আমি কোনোভাবেই টলারেট করব না। পারি না ম্যাডাম, পারি না, সমস্যা নেই ম্যাডাম, আমি হচ্ছে অর্ধেক কোড পর্যন্ত করতে পারছি, এরপর এমনটা রান করতেছে না, ফাইন, মার্কস হয়তো কিছু কম পাবেন, কিন্তু যদি কোনো ধরনের চিটিং করার ট্রাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ফুল কোর্সটা আপনাকে আমি ড্রপ করাবো। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য যে কাজটা করে আসবেন সেটা হচ্ছে কোড বাসায় কয়েকবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরও যদি এমন হয় যে ধরেন আপনি বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথডটা খুব ভালো মতো পারছেন, আপনার নিউটন রিঅ্যাকশন চলে আসছে, কারণ এখন কার কোনটা পড়বে ভাগে এটা তো আপনিও জানেন না আমিও জানি না, কারণ হচ্ছে যে টোকেন সিস্টেম থাকবে, যে প্রথমে ধরেন একজনকে ফলস পজিশন দিলাম, বাসের জনকে নিউটন রিঅ্যাকশন, তার পিছনের জনকে বাইসেকশন, এরকম ভাবে অল্টারনেটিভলি আপনার কোশ্চেনটা সেট করা হবে। সুতরাং যেটা আমরা কেউই চাই না কোনটা পড়বে, সুতরাং আমাকে হচ্ছে সবকিছু সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এক্সাম হলে আসতে হবে। তারপরও যদি ইনকেস আমি না পারি, ঠিক যতটুকু পারবো ওই পর্যন্তই রেখে দিবেন। কোনো কোয়েশ্চেন আছে কারো? মডিফাইড নিউটন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি আপনি যখন কোডিং করবেন তখন কিন্তু নিউটন রিঅ্যাকশন রিলেটেড কোডই হচ্ছে শেখানো হয়েছে বেশি, তো ওভাবে নিউটন রিঅ্যাকশনটাই আগে দেখেন, মডিফাইডটা ওকে এমফাসাইজ না করলেও চলবে। রিপোর্টে সাবমিট করবেন, আমি এক্সাম প্রিপারেশনের কথা বলছি। আগে যে রিপোর্ট দিছে এটা কি হবে? ইকুয়েশন তো লিখবেন। হ্যাঁ হ্যাঁ, আগে যে রিপোর্টে জমা দিছে এটা কি হবে? না না, ব্যাক দিবেন না, যদি কোনো কিছু আপনার বাকি থাকে ওই কোশ্চেনটুকু আলাদাভাবে প্রিন্ট আউট করে আমাকে দিয়ে দিবেন, ওটার সাথে আমি অ্যাটাচ করে দিব। আচ্ছা, রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট সবাইকে টাইপ করতে হবে, বুঝতে পেরেছেন? ওয়ার্ডে টাইপ করা লাগবে, আর একজনের রিপোর্ট আরেকজন নিয়ে যদি কপি করেন তাহলে কিন্তু দুইজনকেই 0 দেওয়া হবে, নিজের মতো করে রিপোর্টটাকে লিখতে হবে। আমি হাতে লিখতেছি। না হাতে লিখলে হয় বাবা, এখন বড় হয়েছেন না, আমি কোড দেই প্রিন্ট আউট করে। তো ওইটা লিখতে সমস্যা কি? ম্যাম লিখে ফেলছি। কোনটা কোনটা লিখেছেন? কি সব ম্যাম লিখেছি ম্যাম। ফলস পজিশন একটা। আচ্ছা, সব লিখে ফেলেছেন এমন কয়জন আছেন একটু হাত তুলে রিপোর্ট। আচ্ছা, শুধু তাহলে তামিনা যেটা লিখে ফেলছে ওটা দিয়ে, আর যদি এমন হয় যে কেউ একটা রিপোর্ট লিখেছেন ওইটা দিয়ে দিবেন, আর যেটা ওয়ার্ডে সেটা ওয়ার্ডে টাইপ করে দিবেন, কারণ আপনাদের হচ্ছে যখন অফিসিয়াল ডকুমেন্ট সাবমিট করবেন তখন কি হ্যান্ড রিটেন ডকুমেন্টস দিতে পারবেন কাউকে? এখন এটা এলাও করে করবেন না, কোনো অফিসেও করবেন না, স্কুল কলেজ কোথাওই করবেন না। সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে এখন থেকে অভ্যাস করা লাগবে যে আমরা সামনের দিকে যত কাজ করব সবকিছু ওয়ার্ডে টাইপ করে যেতে পারবেন। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম যে যদি কোড কপি পেস্ট হয় বা হচ্ছে আপনার লেখাটা স্পেশালি রিপোর্ট যদি কপি পেস্ট হয় তাহলে কিন্তু আমি আর কাউকে ডেকে জিজ্ঞেস করতে যাব না যে কার রিপোর্ট কে নিয়েছিলেন, দুইজনকে আমি 0 দিয়ে দিব। এখন নেক্সট টাইমটা কোশ্চেন আসা আমি মানে আশা করছিলাম, হয়তো ভয় করতেছেন না, যে ফাংশন তো সেমই থাকবে তাহলে তো লেখা একই হবে। এখন লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে এক্সপ্রেস করবেন আপনার বন্ধু কি সেম ল্যাঙ্গুয়েজ সেম ভাবে জিনিসটাকে এক্সপ্রেস করবে? এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। সুতরাং আমরা রিপোর্টের প্যাটার্ন কিন্তু বুঝতে পারবো যে এটা আইদার কপি পেস্ট অর হচ্ছে নিজের মতো করে লেখা। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এক্সপ্লেনেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো যদি একজনের সাথে আরেকজনেরটা মিলে যায় সেক্ষেত্রে দুজনেরই নাম্বার কমায় দেওয়া হবে। এগুলো খেয়াল রেখে রিপোর্টটা তৈরি করবেন। রিপোর্টের উপর এত গুরুত্ব দিচ্ছি কারণ আপনাদের কিন্তু একটা ভালো পরিমাণ মার্কস হচ্ছে রিপোর্ট ক্যারি করবে, ঠিক আছে?
তো যাই হোক, পরীক্ষার দিন নার্ভাস হওয়ার কোনো দরকার নাই, কারণ আপনাদের পরীক্ষাতে একটা ব্যাপার যদি একটু ঠান্ডা মাথায় বুঝে থাকে, সিমুলেশনে কিন্তু আমি আহামরি খুব মার্কস রাখছি এরকম কিন্তু আমি করি নাই। সবগুলো মার্কস হচ্ছে স্প্লিট করে দেওয়ার ট্রাই করা হয়েছে। তো কিছু মার্কস তো থাকবে, যেহেতু এই কোর্সটাই সিমুলেশন বেসড, সুতরাং আমাদের কিছু মার্কস এখানে অ্যাসাইন করা থাকবে। ওভাবে প্রিপারেশন নেন। এবার আপনাদের এন্ড থেকে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। মানে আমরা সাধারণত রিপোর্ট তো অনেক বেশিরভাগই চ্যাট জিপিটির উপরে করা হয়, টাইপিং বেশি করা হয় না, সেক্ষেত্রে তো আমি বলতে পারি চ্যাট জিপিটি থেকে তো আপনাকে আমি লিখতে বলি নাই। আপনি যদি চ্যাট জিপিটি থেকে হচ্ছে রিপোর্টের সবকিছু নেন, এটা তো নাম্বার 1 ফল্ট। আর চ্যাট জিপিটি কে আপনি যদি সেম ভাবে ইনস্ট্রাকশন দেন, সবার জন্য সেমই দিবে, তাহলে আমি সবারটা 0 দিয়ে দিব, কারণ এটা তো আপনার এফোর্ট ছিল। আপনি নিজেই বলে দিচ্ছেন আমি চ্যাট জিপিটি থেকে যদি নেই। আমি বারবার করে কি বলছি, যে ধরেন আপনি চ্যাট জিপিটিতে সার্চ করলেন বা গুগলে আপনি সার্চ করলেন, পরে ওটা পড়ে নিজের ভাষায় লেখার কথা বলছি। যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে হোক, সমস্যা নেই। আমি এখানে আপনাদের গ্রামার শিখাতে বসি নাই যে ওইখানে আপনি টু দিয়েছেন না ফ্রম দিয়েছেন না ফর দিয়েছেন, এগুলো নিয়ে আমি ধরে বসবো। আপনার যদি এমন হয় যে জিনিসটা পড়ে আমি বুঝতে পারছি, তাহলে এখানে আপনাকে মার্কস দেওয়া হবে। কিন্তু ট্রাই করবেন গ্রামাটিক্যাল এরর না থাকার। এই জন্যই ওয়ার্ডে করতে বলছি। ওয়ার্ডে করলে আপনার যদি কোনো গ্রামাটিক্যাল এরর হয় ওরা শো করে, স্পেলিং মিস্টেক হলে রেড মার্ক দেয়, গ্রামাটিক্যাল এরর হলে গ্রিন মার্ক দেয়। তো এখানে আপনাকে আবার গ্রামার চেক করতে হয়। ম্যাম নিউটন লেসনে হয় ইউজ করতে হয়। হ্যাঁ, ফর দিলাম না, ফর দিও হয়তো দুইভাবেই তো দেওয়া আছে। নিউটন লেসনে তো হয়। কি আপলোড করা আছে? পরেরটা আপনাদের সাথে শেয়ার করি নাই, আচ্ছা করে দিবেন। একটা হচ্ছে সহজতা ঠিক আছে। আর হ্যাঁ, লেকচার মনে হয় 3টা না 4টা জায়গায় দেখলাম কতদিন পর্যন্ত আপলোড হয়েছে। নিউমেরিক্যাল টেকনিকের প্লেলিস্টের মধ্যে একটু দেখবেন। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে চ্যাট জিপিটিতে কোড করতে অনেক আগ্রহী ছিলেন, তারা ওই ওপেন বুক এক্সামটা যেদিন দিয়েছেন ওই দিনই বুঝতে পারছেন যে চ্যাট জিপিটিতে কোড করাটা কতটা ডিফিকাল্ট। কারণ ওইখানে হচ্ছে আননেসেসারি অনেক লাইন লিখে দেয়। এটা আমি আপনাদেরকে যদি নিজে থেকে বলতাম, আপনারা মনে করতেন যে ম্যাডাম হয়তো আমাদেরকে দিবে না দেখে বলছে। ওই জন্য আমি ওপেন করে দিয়েছিলাম যে আমি যেভাবে করেছি ওভাবেও করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, গুগলেও সার্চ করতে পারেন। তা আমার কাছে মনে হয়, আশা করি সবকিছু কম্পেয়ার করে আপনারা বুঝেছেন যে ক্লাসের ফরম্যাটটা ফলো করাই বেস্ট। কারণ এখানে আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ঠিক যেভাবে করি ওই জিনিসটাকে কোডে কনভার্ট করে দেই। আর চ্যাট জিপিটি যে কাজটা করে ও যে খারাপ সেটা বলছি না, কিন্তু মানে আননেসেসারি অনেক কিছু এখানে অ্যাড করে ফেলে যেগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, আর একটু কঠিন করে ফেলে জিনিসটাকে। তো আমরা যদি কেউ চাই যে কঠিন করবো তো করেন, আর যদি মনে করেন যে না একটু ইজি প্রসেসে থাকবো, আমি ইকুয়েশনের সাথে রিলেট করে কোডটাকে লিখবো, তাহলে হচ্ছে ক্লাসের প্রসেসটা ফলো করেন। এটা আমার আম্মু বলতো যে কেউ যদি কোনো একটা কিছু করার জন্য বারবার আর কি ইয়া করে, বোঝানোর পরেও শুনতেছে না, তাকে ওই কাজটা করতে দিতে হয়। কারণ নিজের থেকে যখন থেকে যে শিখবে তখন ওটা আজীবনে কখনো ভুলবে না। তা আপনাদের ক্ষেত্রে চ্যাট জিপিটিটা আমি ওভাবে মানে অ্যাপ্লাই করছিলাম যে থেকে যে শিখুক, যখনই মানে নিজেরাই প্রেসারে পড়ে যাবে। ওই জন্যই বলছিলাম যে যেই কোড করবে তাকে ওইটার উপরে প্রেজেন্টেশন দিতে হবে। কারণ আমি চাই প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে, কারণ এত লাইন যে লিখেছেন ওগুলোকে এক্সপ্লেইন তো করতে হবে, তাই না? সো চ্যাট জিপিটিটা চেষ্টা করবেন ইউজ না করার এই ধরনের কোডিং গুলোতে, কারণ কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা হচ্ছে নিজেরা যেরকম ভাবে থিওরির সাথে মানে ইয়ে করে বুঝে বুঝে যেরকম ভাবে করছি, রিলেট করে ওভাবে হচ্ছে কোডিংটা করবো, এটা ইজি হয়। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আমাদের সিলেবাস। প্রেজেন্টেশন নিয়ে অনেক কথা বলেছে, ওগুলো মাথায় রাখবেন। আর টিচার হিসেবে যেই বকা দেখ না কেন সেটা আপনাদের বেটারমেন্টের জন্যই বকে। তো প্রেজেন্টেশন ডেতেও যদি বকা খান সেটাও নার্ভাস না হয়ে কনফিডেন্টলি যা শিখে এসেছেন সেগুলোকে প্রেজেন্ট করার ট্রাই করবেন। আর আমি ক্লাসে ওই দিনকে আপনাদের সাথে একটু রুডলি বিহেভ করেছিলাম এই কারণেই, মেইনলি আমি আপনাদেরকে সিচুয়েশন বা প্রেজেন্টেশন রুমটা সম্পর্কে একটু আইডিয়া মাথায় দেওয়ার চেষ্টা করেছিলাম। তো নরমালি আমি যে কাজটা করি, সবার প্রেজেন্টেশন শেষে যে একদম সব গ্রুপের শেষে যে হচ্ছে বকাবকি করা থাকুক, ফিডব্যাক দেওয়া থাকুক, ওগুলা দেই। কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলে ওইটা হলে যে কাজ হয়, আপনারা তো প্রেজেন্টেশন দিয়ে সবাই রিল্যাক্স হয়ে যান, বসে টিচারদের কথাও তখন শোনাটা গুরুত্বপূর্ণ মনে করেন না। এটা কিন্তু খারাপ শোনা গেল ট্রু। অনেকে দেখা যায় যে বাইরে চলে গেছেন, অনেকে দেখা যাচ্ছে ম্যাডাম কি বলতেছে, আচ্ছা বলুক, আমার তো প্রেজেন্টেশন হয়ে গেছে, মানে ওই দিনটা আমি কোনো মতে পার করতে পারবো
আসছি মানে আলহামদুলিল্লাহ আমার আর কিছু শেখা লাগবে না, এই ধরনের একটা মেন্টাল সেটআপ চলে আসে। এই জন্য আমি ডিসাইড করেছি যে এখন থেকে একটা করে গ্রুপের প্রেজেন্টেশন শেষ হবে, ওদেরকে ফিডব্যাক দেওয়ার থাকুক, বকা দেওয়ার থাকুক, যা থাকুক ইনস্ট্যান্ট দিব, নেক্সট গ্রুপে তারপরে আমি রাখবো। ঠিক আছে? তো